দর্শক স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলি। যুদ্ধবন্ধে ট্রাম্পের সাথে বসতে চান পুতিন, পরমাণু নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন কিম জং উন, রুশ সেনাদের পক্ষে লড়ছে পিয়ংইয়ং। ভারতের বিধানসভায় মহারাষ্ট্রে বিজেপি, ঝাড়খণ্ডে এগিয়ে ইন্ডিয়া জোট, কেরালার বয়ানেরেতে উপনির্বাচনে জয়ের পথে প্রিয়াঙ্কা গান্ধী। এবং যুক্তরাষ্ট্রের ঘুষ জালিয়াতির অভিযোগ ভিত্তিহীন বললেন ধনকুবের গৌতম আদানি, ভারতের অর্থনীতিতে বড় ধাক্কার শঙ্কা। Rainbow Paints, the color of joy. দর্শক দেখছিলেন শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। ইউক্রেনে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার মস্কোয় এক বৈঠকে পুতিন জানান, নতুন অরেশনিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালানো হয়েছে। মঙ্গলবার কিয়েভ ও নেটোর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুদ্ধবন্ধে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন পুতিন, তবে চুক্তি না হলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তাদের কাছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে, যা বিশ্বের আর কোনো দেশের কাছে নেই। শুক্রবার 22 নভেম্বর মস্কোর এক বৈঠকে তিনি এই নতুন ওরেশনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর কথা জানান। একই সঙ্গে তিনি শর্ত সাপেক্ষে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। রাশিয়ার হাইপারসোনিক ওরেশনিক মিসাইলের পরীক্ষামূলক ব্যবহার এবং ধারাবাহিক উৎপাদন অব্যাহত রাখব। পরিস্থিতি ও রাশিয়ার জন্য সৃষ্ট নিরাপত্তা হুমকির প্রকৃতির উপর নির্ভর করে এসব করা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার হামলা বন্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি পশ্চিমা মিত্রদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাশিয়ার হামলা ঠেকাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাশিয়া ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু আমরা পশ্চিমা মিত্রদের সহায়তায় প্রতিরোধ গড়ে তুলেছি। এদিকে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ন্যাটো একটি জরুরি বৈঠক ডেকেছে। কিয়েভের সঙ্গে মিলে এই বৈঠক মঙ্গলবার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে পুতিন জানিয়েছেন, কোনো চুক্তি না হলে রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতি ক্রমে জটিল আকার ধারণ করছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে বিশ্ব। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ইউক্রেন সংঘাত এখন আঞ্চলিক যুদ্ধ থেকে বৈশ্বিক সংঘাতে পরিণত হওয়ার পথে রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার ফলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি। এদিকে রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে হাজার হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ায় প্রবেশ করতে যাচ্ছে বলে মনে করছে পেন্টাগন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র উত্তেজনা ছড়াচ্ছে এমন অভিযোগ এনে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, পরমাণু যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে ওয়াশিংটন। কোরিয়া উপদ্বীপ কখনো এতটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকির মুখে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার 22 নভেম্বর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNN এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এক সামরিক প্রদর্শনীতে দেয়া বক্তব্যে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সবসময়ই আগ্রাসী ও প্রতিকূল মনোভাব রয়েছে মার্কিন প্রশাসনের। যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির কড়া সমালোচনা করে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়াচ্ছে ওয়াশিংটন। সেই সাথে বাইডেনের বিরুদ্ধে অভিযোগের তীর তুলে বলেন, পরমাণু যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে মার্কিন প্রশাসন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী
তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ঝাড়খণ্ডে বাংলাদেশ বিরোধী প্রচারে ও কাজে আসলো না বিজেপির। বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে ভালো করলেও বড় ধাক্কা ঝাড়খণ্ডে। এদিকে পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা কেন্দ্রে বাজিমাত করেছে মমতার তৃণমূল। কেরালার ওয়েনাড়ে উপনির্বাচনে জয়ের পথে কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের লোকসভা নির্বাচনের 6 মাসের মধ্যে দুই গুরুত্বপূর্ণ রাজ্য মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে শনিবার ভোট গণনায় দেখা গেছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচনে দুরকম প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতের ভোটাররা। মহারাষ্ট্রে 200-র বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপির জোট। ধরাশায়ী হয়েছে উদ্ধব ঠাকরে আর শারদ পাওয়ারের মহাবিকাশ আঘাড়ি জোট। এদিকে ঝাড়খণ্ডের বিজেপিকে ধরাশায়ী করেছে বিরোধীরা। বাংলাদেশি অনুপ্রবেশকারী ঝাড়খণ্ডে আশ্রয় নিয়ে ঘাঁটি গড়েছে, এই অভিযোগ বারবার তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে বিরোধীদের তোপের মুখেও পড়েন তিনি। এবার সেই বিধানসভার ভোটে পরাজয় দেখছে বিজেপি। এদিকে কেরালার ওয়ান ওয়ে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী এগিয়ে রয়েছেন। 6 মাস আগে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। এদিকে পশ্চিমবঙ্গের 6 বিধানসভা উপনির্বাচনের ফলাফলে বাজিমাত করেছে মমতার তৃণমূল। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাষ্ট্রে ঘুষ ও জালিয়াতির অভিযোগে বিপাকে পড়েছেন ভারতের অন্যতম শীর্ষধনী গৌতম আদানি। নিউ ইয়র্কের আদালতে অভিযোগ উঠেছে 25 কোটি ডলার ঘুষ দিয়ে যুক্তরাষ্ট্রের বাজার থেকে অর্থ সংগ্রহ করেছেন তিনি। এর ফলে আদানি গোষ্ঠীর 3,400 কোটি ডলার বাজার মূল্য কমে গেছে। অন্যদিকে আদানি গোষ্ঠী এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করলেও বিষয়টি ভারতের ব্যবসা ও রাজনীতিতে গভীর প্রভাব ফেলছে। মার্কিন প্রশাসন কিভাবে এগোয় সেদিকেই এখন নজর সবার। ভারতের মণিপুরে চলমান সহিংসতা ঠেকাতে নতুন করে আরও 10,000 সেনা পাঠাচ্ছে মোদী প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের এই তথ্য জানান মণিপুরের প্রধান নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। জানান 90 প্লাটুন সেনার মধ্যে ইতোমধ্যে কয়েক প্লাটুন পৌঁছে গেছে। কয়েকদিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে প্রত্যাশা তার। মণিপুরে আগে থেকেই 198 কোম্পানি বা প্রায় 25,000-এর মতো সেনা অবস্থান করছিল। নতুন করে আরও 90টি কোম্পানি পাঠানো হবে সেখানে। এই 90টি কোম্পানিতে রয়েছে প্রায় 10,800 সেনা। দর্শক, গ্লোবাল টাইমে সময় হলো একটা বিরতির, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। লেবাননে জাতীয় দিবস পালনের মধ্যে দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ হারিয়েছে অন্তত 5 জন জরুরি স্বাস্থ্যসেবা কর্মী। শুক্রবার সন্ধ্যায় বৈরুতে দফায় দফায় চলে বিমান হামলা। গাজায় দখলদার বাহিনীর আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন 71 জন। এ নিয়ে মৃতের সংখ্যা ছড়ালো 44,000। যুদ্ধবিরতির বিষয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছে চীন। আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আটকের হুমকিতে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলমান ইসরায়েলি আগ্রাসনে বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধির মধ্যেই লেবাননে জাতীয় দিবস পালন করছে। হিজবুল্লাহকে ধ্বংসের নামে বৈরুতকে পরিণত করেছে মৃত্যুপুরীতে। শুক্রবার সন্ধ্যায় রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহরে দফায় দফায় বিমান হামলা চালায় ইসরায়েলি সেনারা। এদিন বিভিন্ন স্থানে চালানো হামলায় নিহত হন বেশ কয়েকজন জরুরি সেবাদান কর্মী। বর্ষিনে হিজবুল্লাহ বারবার লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ব্যর্থ হলেও হামলা চলমান রেখেছে গোষ্ঠীটি। 22 নভেম্বর শুক্রবারও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত হতে দেখা যায় ইসরায়েলি আকাশ সীমায়। এদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নেই কোনো অগ্রগতি। জাতিসংঘে এই বিষয়ে প্রস্তাব উঠলেও তাতে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। ভেটো দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে চীন।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে অনেক নিরীহ ফিলিস্তিনি। এছাড়া উপত্যকা জুড়ে আহত হাজার হাজার মানুষ, অথচ নেই কোনো পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা। জ্বালানি না থাকায় গাজায় কোনো রকমে টিকে আছে হাসপাতালগুলো। যে কোনো সময় হাসপাতালগুলো বন্ধ হয়ে যেতে পারে, এমনটা জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির পর আটকের হুমকিতে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাজ্যে গেলেই তাকে গ্রেফতারের মুখোমুখি হতে হবে বলে ইঙ্গিত দিয়েছে ডাউনিং স্ট্রিট। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আফগানিস্তানের বাগলান প্রদেশের নাহরিন জেলায় গুলিবিদ্ধ হয়ে সুফি সম্প্রদায়ের অন্তত পক্ষে দুষ্কৃতিকারীরা শারি কোহনার একটি মসজিদে আচমকা হামলা চালায়। নিরাপত্তা বাহিনী ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। কারা এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে ব্যাপারে তদন্ত চালানো হচ্ছে। এখনো পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। যুক্তরাষ্ট্রে অর্থমন্ত্রী হিসেবে স্কট বেসেন্টকে মনোনীত করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 22 নভেম্বর ট্রেজারি সেক্রেটারি হিসেবে নিজের দীর্ঘদিনের এই অর্থ উপদেষ্টার নাম ঘোষণা করেন তিনি। বিনিয়োগকারী হিসেবে সুপরিচিত বেসেন্টিয়াল বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক বছর শিক্ষকতাও করেছেন। বরাবরই ট্রাম্পের আর্থিক নীতির প্রশংসা করে আসছেন বেসেন্ট। বলা হচ্ছে শুল্ককে সমঝোতার হাতিয়ার হিসেবে ব্যবহার করার নীতিকে পাকাপোক্ত করতেই তার উপর দায়িত্ব দিয়েছেন রিপাবলিকান নেতা। এদিকে ভবিষ্যৎ প্রশাসনের নতুন অ্যাটর্নি জেনারেল পদে প্রসিকিউটর পাম বন্ডিকে মনোনীত করেছেন ট্রাম্প। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। আর এমন আয়োজন দুদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের সাথে মিল রেখে সশস্ত্র বাহিনী দিবস প্যারিসে টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মিশনের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। অনুষ্ঠানে শুরু হয় দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এ সময় সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। অনুষ্ঠান চলাকালীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডের একটি প্রামাণ্য চিত্র পরিবেশন করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ফ্রান্সে নিযুক্ত বন্ধু প্রতিম বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তারা। ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারাও উপস্থিত ছিলেন। আগত অতিথিরা জানান, এমন আয়োজন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ব্যাপারে ইতিবাচক ধারণা দেবে, সেই সাথে দুদেশের সম্পর্ক আরো বৃদ্ধি পাবে। ফ্রান্সে এখন আপনারা জানেন, ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত সামরিক প্রশিক্ষণ কেন্দ্র একোল দে মিলিটারিতে নিয়মিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে কর্মকর্তারা আসছেন প্রশিক্ষণের জন্য। Je sers à l'école de guerre française qui accueille très régulièrement un stagiaire du Bangladesh. Donc cette année nous n'en avons pas, mais l'année dernière. রেমিটেন্স যোদ্ধা তারা আমরা এখানে এসেছি, যারা আমাদের বাংলাদেশকে পজিটিভলি তুলে ধরতেছি। এই আয়োজন বাংলাদেশকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। এখানে আজকে আমাদের কথা হলো স্বাধীনতা নিয়ে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তি মিশন সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক সুনাম কুড়িয়েছে। সেই সাথে আন্তর্জাতিক শান্তি রক্ষায় ফ্রান্স এবং বাংলাদেশ একসাথে কাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।